গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা শুরুতেই লাইক কমেন্ট শেয়ার করবার, আর সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আজকে বুধবার, আজকে তো তোমরা জানোই আজকে জামাই ষষ্ঠী। সকালবেলায় আজকে 6:30 থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। ছাদে উঠেছি ঠাকুরঘরটা খুলে বাল্যটা দেবো বলে, কিন্তু একটু মনে হলো রেলিংয়ের ধারে দাঁড়িয়ে একটু বাইরেটা দেখি। বেশ শান্ত সময়ত পরিবেশ। ওই যে বললাম 6:30 বাজে, এখনও কিন্তু রাস্তায় সেরকম কোলাহলটা শুরু হয়নি। কারণ কি বলতো, আজকে সকালবেলা থেকেই বেশ গনগনে রোদ। দেখো রাস্তার মধ্যে রোদের কিন্তু একটা আবছা দেখা যাচ্ছে, গরম কিন্তু ভালোই। আর দেখো আমাদের পাশের বাড়ির যে এই যে গাছটা কি সুন্দর, মানে একদম ঘন ছেয়ে গেছে। ওদের গেটটা না, মানে এই গাছটাই শেড করে রাখে, মানে রোদের সময় বেশ একটা ছায়া তৈরি করে। আর কি বলো তো, ওই দেখো একটা শালিক বসে রয়েছে, দেখেছো সূর্য দেবতা কীরকমভাবে মানে চোখ রাঙাচ্ছে এখন থেকেই। বেশ গরম। আর যেটা বলছিলাম, ওই গাছটাতে যে ফুলগুলো, কি মধুমালতী গাছ না মধুচন্দা গাছ, মানে ফুলগুলোর নাম আর কি। এই গাছটা আমাদেরও ছিল। আমাদের গেটটা বেশ একটা সুন্দর, মানে আমাদের গেটের ওপরটা রেলিং মতন করা, মানে একটা সুন্দর গোল কাঠামো করা, সেটাকে বেশ লতিয়ে ছিল। বেশ ভালো লাগতো গেটটা দেখতে, কিন্তু কোনো কারণে আমার মনে পড়ছে না, এখন অনেক দিন আগেই গাছটা কেটে ফেলা হয়েছে। কিন্তু ওদের বাড়ির গাছটা কিন্তু বেশ ভালো লাগছে। আজকে প্রথম আপনাদের দেখালাম এই লক্ষ্মীনারায়ণ আর কালী ঠাকুরের সিংহাসনটা। তো চলুন, ঠাকুরের শয়ন তো জাগিয়ে দিয়েছি, ঠাকুরগুলোকে আপনাদের দেখিয়েও দিলাম, সকাল সকাল একটু দর্শনও করে দিলাম। এবার কিন্তু আমি বাল্যভোগ দিয়ে নেমে যাব নিচে। তারপরে মাঝখানে ব্রেকফাস্ট করলাম, মানে বানালাম প্রিয়াংশের বাবার জন্য। আর আজকে আমি উপোস, ভাতের কিছু খাবো না। আর তারপরে প্রিয়াংশকে স্নান খাওয়া করিয়ে তারপরে হচ্ছে ষষ্ঠী ঠাকুরের উদ্দেশ্যে অঞ্জলি দিলাম আমাদের ঠাকুরমশাইয়ের উপস্থিতিতে। তারপরে ওর মাথায়, মানে সন্তানের জন্যই তো ষষ্ঠীটা করা, যে কোনো ষষ্ঠীব্রত সন্তানের জন্যই করা। তো যারা যারা মা তারা তো জানবেনই। আর ওই পাখার বাতাস দেওয়া বা ওই করম চার ছড়ার যে জলটা দেওয়া, সেগুলো করেছি। তারপরে একটু আমুড়ি খেয়ে আমি গোছগাছ করে কিন্তু বেরিয়ে পড়েছি বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমি কিন্তু এখন কদিন ওখানে থাকবো। আর সামনের সপ্তাহ থেকে প্রিয়াংশের স্কুলটা স্টার্ট হবে, ওই জন্য তখন তো আর গিয়ে থাকতে পারবো না, তাই চলে এলাম কিছুদিন থাকার জন্য। তবে এই যে গেটটা দেখছেন আমাদের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে, এটা একটা চীনা কবরস্থান। বেশ বড়, ভিতরটা কোনোদিন ঢুকিনি ভিতরটা, কিন্তু বাইরে থেকে কিন্তু দিনের বেলা দেখে যতটাই মোটামুটি লাগছে, রাত্রেবেলায় কিন্তু এই সামনেটা দিয়ে যেতে কিন্তু গেটটার দিকে থাকলে বেশ একটু ভয় ভয় করে। তো যাই হোক, এখন আর সেরকম মনে হয় না। আর ছোটোবেলায় আমি জানেন তো বেশ ভীতু ছিলাম, মানে ভূত ঠুত খুব ভয় পেতাম। মানে এই যে ধরুন পড়তে বসছি, মনে হতো কে যেন জানলার মধ্যে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, পিছনে সবসময় মাকে থাকতে হতো বা রেখে দিতাম। মা উঠে গেলেই আমিও দৌড়ে চলে যেতাম। তো এরকম ব্যাপার। আর এই যে এই ব্যাগটার মধ্যে আম, লিচু যা যা নিতে হয় আর কি, কলা, এগুলো সব ভরে নিয়েছি। আর রিক্সার পাদানিটার নিচে রেখেছি আমার জামা কাপড়ের ব্যাগটা। তো চলুন, বাইরে তো দেখছেন প্রচণ্ড রোদের তাপ। আর এই রোদের মধ্যে যিনি আমাদের বহন করে নিয়ে যাচ্ছেন, ওনার কিন্তু বেশ কষ্টই হচ্ছে দেখছি। তবে জানেন তো, আজকে আসার সময় একজন খুব বয়স্ক মহিলাকে দেখলাম ভিক্ষাবৃত্তি করছেন। তো সেই সময় আমার কাছে মানে ওনাকে দেওয়ার মতন খুচরো টাকা ছিল না। তো পরে আবার ওখান থেকে পাস করে আসার সময় মনে হলো যে না, আমার কাছে তো আমঠাম ছিল, যদি দিতাম তাহলে খুব ভালো হতো। মনটা জানেন তো অনেকক্ষণ খচখচ করছিল। তারপরে ভাবলাম এই যে দেখুন বাচ্চাগুলো এই পাশের এই পাম্পিং স্টেশনটা থেকে, মানে এখানে খালের জলটা পাস হয়, কোথাও পরিষ্কার জলের ব্যবস্থা আছে বোধহয়, সেখান থেকে এই গরমে স্নান করে বেরোচ্ছে। দারুণ মজা ওদের দেখেই মনে হচ্ছে। আর এইখানটা জানেন তো একটা কথা, মানে গল্প শুনেছিলাম, একবার কারোর ঘরে এক কন্যা সন্তান হয়েছিল। সে আর কি, মানে কন্যা সন্তান চায় না, সে নাকি আলো প্লাস্টিকে ভরে এরকম খালের জলে ফেলে দিয়ে গেছিলো। তারপরে যারা মানে খেলা করে বা বড় ছেলেরা আড্ডা ঠাড্ডা দিচ্ছিলো, তারা দেখছিলো প্লাস্টিকের ভিতর কিসে যেন হাত পা নড়ছে। তারপরে তারা তুলে গিয়ে বোধহয় কোনো হোমে ঠোমে দিয়েছিল। মানে মানুষ এখনও 2024-এ দাঁড়িয়েও, এটা যদিও বেশ কয়েক বছর আগের ঘটনা, তো তাও 20 শতকে দাঁড়িয়েও কীরকম মানে অপরিণত আর কীরকম ভিন্ন মানসিকতার, সেটাই আমি ভাবি। যাই হোক,
তো যেটা বলছিলাম, বয়স্ক মহিলাটাকে কিছু দিতে পারলাম না, সেই জন্য না মনটা বড় খচখচ করছিল। তাই কি করলাম বলুন তো, নামার সময় মানে একজন গরিব মানুষকেই আমার একটা এক্সট্রা ব্যাগে আম ছিল, সেই আম দিয়ে একটু দিলাম। তো তাতে কিছুটা মনটা শান্ত হলো। ওই বয়স্ক মহিলাটার যত রাস্তা পেরোচ্ছি মনে হচ্ছিলো যে উনি বোধহয় ষষ্ঠী ঠাকুর বা উনি বোধহয় নারায়ণ। তাই মনটা খচখচানিতে সেই পরে একজন দরিদ্র মানুষকেই দিলাম আমটা, তাতে মনটা কিছুটা শান্ত হলো। মানে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, ভিডিও করছি, আর কিন্তু ওই বয়স্ক মহিলাটার কথাই মাথায় চারপাশে বেশ ঘুরছিল। তাই শেষ পর্যন্ত ওই কাজটাই করতে বাধ্য হলাম। আর এখন একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকে যেদিকেই দেখছি দেখুন আমের পসরা, মানে আম লিচু ধরে ধরে সাজানো, লোকে কিনছে। ওই দেখুন ভ্যানে ভ্যানে করে। আর এখন একটা মেন বাজার করবে, সেটার মধ্যে দেখবেন কত পসার। আর এই গরমেও কিন্তু লোকে বেশ বাজার করছে, মানে খেতে তো হবে যত গরমই পড়ুক না কেন। আর এই সময়টা মনে হয় বাজারে কিন্তু আম বেশ অগ্নিমূল্য, 120 টাকা না 30 টাকা কিলো আম। কিন্তু লোকে দেখুন মনে হয় যেন এই জ্যৈষ্ঠ মাসে যে জামাইদের পাতে বা জামাইরা শ্বশুরবাড়িতে নিয়ে আসবে, এরকম উদ্দেশ্যেই মনে হয় যেন আমগুলো চেয়ে রয়েছে। তো এই দিনটির জন্যই মনে হয় যেন আমের সার্থকতা। প্রিয়াংশ কিন্তু বেশ আনন্দিত মামাবাড়িতে যাচ্ছে বলে। আর এই যে মার কিছু রান্না করা আয়োজন, ভেবেছিলাম তাড়াতাড়ি এসে একটু হাতে হাতে করবো, কিন্তু ওই যে ঠাকুরমশাই আসতে একটু দেরি করেছে, তো এসছে একটু দেরিতেই। আমি আস্তে আস্তে দেখি মার সিংহভাগ কাজটাই সম্পন্ন হয়ে গেছে, উপোস করেও বেশ কাজ সামলে নিয়েছে। আর এই দেখুন ঘরদুয়ারের কী অবস্থা, সে আসতে বিছনাটা মনে হচ্ছে যেন চাষ করেছে। ওই টবগুলো থেকে মাটি খুঁড়ে খুঁড়ে ঘরের মধ্যে ছড়াচ্ছে। মা 2 বার অলরেডি পরিষ্কার করে নিয়ে গেল। এই দেখুন কী অবস্থা। ওটা তোমার ধরার জিনিস না বাবু। প্রেশার কুকারের মধ্যে অলরেডি মাংস কিন্তু বসে গেছে, সিটি দিয়েছে মা, দিয়ে নিভিয়ে দিয়েছে। আর এই যে মাছের আয়োজন, 2টো বাটিতে 2 জামাইয়ের, আর এখানে বোনের জন্য আর আমার ছেলের জন্য, আর বাবারটা রাখা আছে। আর মা কিন্তু, আমি চলে এসেছি, এবার বোনকে ফোন করে তাড়া দিচ্ছে যে ওর কাছাকাছি হয়েও কেন এখনও আসতে পারলো না। তো যাই হোক, এই যে পিঁয়াজ খেতে বসে পড়েছে, একটু ঢেঁড়স ভাজা, ওই যে মাছ বাটিটার, এটা হচ্ছে চিংড়ি মাছ আর কাতলা মাছের মাথা একসঙ্গে মিক্স করে একটা সবজি দিয়ে শুক্তো। এটা আমার দিদার রান্না, দিদার মেনু আর কি, মানে ভাঙাচোড়ার শুক্তো যাকে বলে। আর এই যে জামাইরা চলে এসেছে, এই যে ষষ্ঠীর ব্রতের আয়োজন। আর আগে যখন এখানে আমাদের পুরনো বাড়িতে থাকতে, যখন সামনে একটা বিশাল পুকুর ছিল, সেই পুকুরে ডুব দিয়ে কিন্তু এই জলটা জোগাড় করতো। এখন যেহেতু চারিপাশে পুকুর সব বুঝে যাচ্ছে, তো এখন এমনি বাড়িতে স্নান করে জলটা নেওয়া হয়েছে। আর এই যে 2 জামাই বসে পড়েছে, যার নিয়ম ষষ্ঠীর জল দেওয়া বা পাখার বাতাস দেওয়া, যেটা শাশুড়ির আচার আর কি ষষ্ঠী ব্রতের জামাইদের প্রতি, সেটা এখন সেরে নিচ্ছে মা। আর দুজনে কিন্তু এবার গিফট পেয়ে কিন্তু বেশ খুশি, আর সেই সঙ্গে জামাইরা কিন্তু শাশুড়িকে প্রণামও করে নিচ্ছে। সামনে সামান্য মিষ্টির আয়োজন রয়েছে, আর এরপরে কিন্তু চলে আসবে মেন খাবার দাবার। তার মধ্যে কিন্তু আমি আর বোন সমান তালে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলো চালিয়ে যাচ্ছে। এই যে পোজ দিচ্ছে 2 জামাই, শাশুড়ির পায়ে হাত দিয়ে দুজনেরই খুব হাসি। ওইদিকে বিছানাটার অবস্থা দেখুন, পুরো মনে হচ্ছে ধান ক্ষেত। প্রিয়াংশ কিন্তু ওর বদমাইশি কাজগুলো সেরে যাচ্ছে। আর মাসি যেহেতু মায়ের সমান, আমি তো বাড়ি থেকে ওকে ষষ্ঠী দিয়ে নিয়ে এসেছি, এবার আমার বোন ওকে দিয়ে নিচ্ছে। ও এই গরমেও কিন্তু বেশ, যেহেতু নতুন 1ম বছর ষষ্ঠী, তাই কিন্তু শাড়ি পরে এসেছে। আমি ভেবেছিলাম শাড়ি পরবো, তারপরে ভাবলাম ধর গরমের মধ্যে কে পরবে। আর জামাটা কিন্তু ওকে বাবা দিল, মানে যেটা আর এই যে পদের আয়োজন দিয়ে জামাইদের সামনে একদম সাজিয়ে দেওয়া হয়েছে, এক এক করে খাচ্ছে ওরা। তো মেনুতে ছিল হচ্ছে ঢেঁড়স ভাজা, পটল ভাজা, নুন লঙ্কা লেবু তো থাকে যেমন জানেন আপনারা। আর মায়ের একটা স্পেশাল আলু ভাজা থাকে, কিন্তু আজকে যেহেতু সারাদিন উপোস ছিল, তাই দুপুরে এই গরমে আর করে উঠতে পারেনি, সেটা অবশ্য রাত্রে হয়েছে। আর ছিল একটা ভাঙাচোড়া শুক্তো, ওটা বললামই, ওটা আমার দিদার স্পেশাল মেনু। আর ছিল আর মাছ, আর ছিল কাতলা মাছ, আর হচ্ছে দেশি চিকেন। আর চাটনি করেনি, তার পরিবর্তে মায়ের বানানো হোমমেড আমের আচার, তো যেটা গরমকালে করে গুড় দিয়ে, সেরকম আচার। আর তখন আম লিচুটা কেটে দেয়নি, যেহেতু ওরা অনেকটা বেলাতেই এসে ষষ্ঠী নিয়েছে,
আম লিচুটা পরে আয়োজন করা হয়েছিল। তো দেখতে থাকুন চটপট। আর এরপর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে গল্প টল্প করে দেখুন আকাশটা কি কালো, তার মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দুই বোনে একটু বউবাজারে যাবো বলে। মা আমাদের দুই বোনকে একটা বেডিং সেট দিয়েছে। বেডিং সেট বলতে ওই বেডশিট, পিলো কভার সহ। সে তো দুটোই লাইট কালার। আমার বোনের লাইট কালার পছন্দ, কিন্তু আমার তো লাইট কালার পাতলে চলবে না, সেটার কোনো মান সম্মান থাকবে না আর কি ফিয়ান্সের উৎপাতে। ওই জন্য আমি গিয়ে ওটা পাল্টে আনলাম। তো পাল্টে এনে এখন এসে দেখি মা সন্ধ্যা দিচ্ছে, তার আগে কিন্তু ফিয়ান্সের বিকালে স্ন্যাক্স দিয়ে দিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে, সেদিক থেকে আমি নিশ্চিন্ত। আর এই যে এখন ঠাকুর পুজো দিয়ে ঠাকুরদের স্মরণের ব্যবস্থা। তো এসে একটু চা বসালাম, তো এই যে চা হচ্ছে। তো আমি, বোন আর মা খাবো, আর ওর বোনের হাজব্যান্ড চাটা খেয়ে অলরেডি বেরিয়ে গেছে। আর এই যে দেখুন একটা ক্লিপ আমি অ্যাড করেছি। আমি এটা হচ্ছে শিয়ালদার ফ্লাইওভারের নিচে একটা দোকানে বসে একটা জিনিস কিনছিলাম। তো এই ঠাকুরের মূর্তিগুলো আমার এত অপূর্ব লাগছিল, ওই জন্য আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম আর কি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ একটা সুন্দর গোপালের মূর্তি, আবার ছিল রাম সীতা বা অযোধ্যার রামের মূর্তি, তো দেখছিলাম আর কি। এই যে বাড়িতে এসে এখন কিন্তু বলেছিলাম না যে মার একটা স্পেশাল আলু ভাজা, সেইগুলোরই আয়োজন হচ্ছে। কারণ দুই জামাই ছাড়বার পাত্র নয়, কারণ এই আলু ভাজাটা সত্যিই খুব ভালো লাগে। আমি যতবারই আসি এসে যদি থাকি আমি তো বলি মাকে যে সকালবেলা আমার আর কিছু লাগবে না, যেহেতু আমি ভাত খাই, তো আমাকে ওই আলু ভাজাটাই একটু দেবে, একটু ঘি একটু নুন দিয়ে, ব্যাস আমার আর কিছু লাগবে না। আর এই যে এক এক করে জামাইদের আম লিচু সাজিয়ে দিচ্ছে, আর সঙ্গে রয়েছে একটু লেডি কিনি। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।